স্টুডেন্টস, আজ আমাদের এই পরমাণু গঠন চ্যাপ্টারের চতুর্থ ক্লাস শুরু করা যাক। পরমাণু গঠন। আচ্ছা, আমরা বোরের পরমাণু মডেল ভালো করে বুঝেছি। বোরের পরমাণু মডেল থেকে অনেক এক্সপ্রেশনস সেগুলো ডিরাইভ করেছে। তো সেই বোরের পরমাণু মডেলের কিছু ত্রুটি ছিল। ত্রুটিগুলো আগে প্রথমে আলোচনা করি। বোরের পরমাণু মডেল দেখো, বোরের পরমাণু মডেলটা ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন একটাই ইলেকট্রন থাকে, প্রোটন একটা, ইলেকট্রন একটা, নিউট্রন থাকে। যেমন হিলিয়াম, হিলিয়ামের আমরা জানি যে দুটো প্রোটন, দুটো নিউট্রন, দুটো ইলেকট্রন। তাহলে দুটো ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এটা ওয়ান ইলেকট্রন সিস্টেম হয়ে যাচ্ছে। লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়ামের তিনটে প্রোটন, তিনটে ইলেকট্রন, তাহলে লিথিয়াম থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এটাও একটা ইলেকট্রন সিস্টেম হয়ে যাবে। এই ধরনের সিস্টেম গুলোর ক্ষেত্রে বোরের যে মডেলটা একটা তৈরি, কিন্তু সব অ্যাটম তো আর ওয়ান সিস্টেম হবে না। তাহলে এটা কি হবে? 2 নাম্বার, বোরের পুরো মডেলটাই ছিল 2 ডাইমেনশনাল, কিন্তু প্রকৃতপক্ষে অ্যাটমটা 2 ডাইমেনশনাল না, অ্যাটম ইজ 3 ডাইমেনশনাল, তাই না? তাহলে এটা একটা ত্রুটি। 3 নাম্বার পয়েন্টে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে বোরের পরমাণু মডেলের যে রেখা বর্ণালী গুলো ছিল, সেই রেখা বর্ণালী গুলো আরো শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে বা শক্তিশালী তড়িৎ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় সৃষ্টি হয়ে যাচ্ছে। এরকম অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় সৃষ্টি হয়ে যাচ্ছে। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই সূক্ষ্মভাবে বিশিষ্ট হয়ে যাওয়ার ঘটনাটাকে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এই সূক্ষ্মভাবে বিশিষ্ট হয়ে যাওয়ার ঘটনাটাকে আমি বলছি জি ম্যাজিক। কি বলা হচ্ছে? জি ম্যাজিক। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বলছে স্টার জিমেন এফেক্ট এবং স্টার এফেক্ট। এটা কিন্তু বোর ব্যাখ্যা করতে পারে। এছাড়াও আরো কিছু ত্রুটি ছিল আমাদের, মূলত এই জায়গাগুলো থেকে পরের যে মডেলটা আসলো, অর্থাৎ সমারফিল্ডের যে মডিফিকেশন, ওটা সমারফিল্ড মডিফিকেশন। বোর কি বলবো, যে নিউক্লিয়াসের বাইরে কাকে কক্ষপথ থাকবে, সেখানে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথ। সমারফিল্ড বললেন যে না, নিউক্লিয়াসের বাইরে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথ থাকবে, এবং বোর এই কক্ষপথগুলোর নামও দিয়েছেন কে, এল, এম, এন। আমরা জানি যে এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে বিভিন্ন নাম, এন টু এর ক্ষেত্রে সি, এম। সমারফিল্ড বললেন যে প্রত্যেকটা কক্ষপথে এক বা একাধিক উপবৃত্তাকার কক্ষপথ থাকবে, এবং এক বা একাধিক উপবৃত্তাকার কক্ষপথগুলোর মধ্যে বৃত্তাকারটা একটা স্পেশাল কেস। সমারফিল্ড এটা বললেন, এবং তিনি আরো বললেন যে এই প্রত্যেকটা কক্ষপথে কতগুলো উপবৃত্তাকার কক্ষপথ থাকবে, কক্ষপথের যে মুখ্য কোয়ান্টাম ততগুলো থাকবে। অর্থাৎ n=1, কে কক্ষপথে একটাই উপকক্ষপথ থাকবে, এবং এই উপবৃত্তাকার কক্ষপথগুলোর নাম ধরে
তাহলে এল কক্ষপথ n ভ্যালু 2, তাহলে এখানে কত থাকবে? দুটো। n কক্ষপথে n ভ্যালু 3, তাহলে এখানে কত থাকবে? তিনটে কক্ষপথ থাকবে। n তম কক্ষপথে n ভ্যালু 4, তাহলে এখানে কটা কক্ষপথ থাকবে? তাহলে প্রথম কক্ষপথে একটা, দ্বিতীয় কক্ষপথে দুটো, তৃতীয় কক্ষপথে তিনটে, চতুর্থ কক্ষপথে এরকম ভাবে উপকক্ষপথ গুলো থাকবে। এই যে চারটে, এই চারটের মধ্যে কিছু থাকবে উপবৃত্তাকার আর একটা থাকবে বৃত্তাকার। এই তিনটের মধ্যে কিছু থাকবে উপবৃত্তাকার, একটা থাকবে বৃত্তাকার। এই দুটোর মধ্যে সামনে একটা থাকবে উপবৃত্তাকার, একটা বৃত্তাকার, একটা থাকবে বৃত্তাকার প্রত্যেকটা। এবং উনি বিষয়টাকে এইভাবে এক্সপ্লেন করলেন যে একটা উপবৃত্তাকার কক্ষপথ যদি আমরা বলি, তাহলে আমরা বোর্ডের ক্ষেত্রে কি পেয়েছিলাম? নিউক্লিয়াস, একটি বোর্ডের ক্ষেত্রে গোলাপ। সেখানে একটাই কোয়ান্টাম রেস্ট্রিকশন ছিল, সেটা হচ্ছে m d r ইকুয়াল টু h বাই 2 পাই। এখান থেকে এটা হচ্ছে রেডিয়াস। এবং সমাজ কি করলেন যে একটা উপবৃত্তাকার কক্ষপথে ধরে না দিলে সেই উপবৃত্তাকার কক্ষপথে দুটো নাভি থাকে, একটা একটা যে কোনো একটা নাভিতে নিউক্লিয়াসটা থাকে। তাহলে আমরা এটা ধরে নিলাম এখানে নিউক্লিয়াসটা আছে। এবার এই উপবৃত্তাকার যে মডেল, তার একটা অর্ধপরাক্ষ থাকে আর একটা অর্ধকক্ষ থাকে, আমরা জানি। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অর্ধপরাক্ষ, এটা আমি ধরে নিই যে এখান থেকে এই পর্যন্ত অর্ধপরাক্ষ বি। ইলেকট্রনটা নির্দিষ্ট একটা পজিশনে অর্ধপরাক্ষ বা যে কোনো একটা অক্ষের সঙ্গে যদি ফাই কোণ সৃষ্টি করে, তাহলে ইলেকট্রনটা এই পজিশনে থাকার সময়ের মধ্যে দূরত্ব আর, তাহলে এই ইলেকট্রনটার পজিশন বদলের জন্য এখানে আমার দুটো জিনিস আছে, একটা হচ্ছে আর, একটা হচ্ছে ফাই। কিন্তু এখানে দুটো জিনিস আছে, আর ফিক্সড, তাহলে আমাকে শুধু ফাই বললেই হচ্ছে, ফাইটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য একটা কোয়ান্টাম রেস্ট্রিকশন। এখানে দুটোই চেঞ্জ হচ্ছে, সেই জন্য সবার বলে এখানে দুটো কোয়ান্টাম রেস্ট্রিকশন কথা বলে না। একটা হচ্ছে ডি ফাই, ডি ফাই ইকুয়ালস টু কে এইচ, একটা হচ্ছে পিআর, পিআর ইকুয়ালস টু এন এইচ, সরি এন আর। যেখানে এই কেটা বলছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এন আরটা বলছে রেডিয়াল মোমেন্টাম, পি ফাইটাকে বলছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, মানে পি আরটাকে বলছে রেডিয়াল অ্যাঙ্গুলার। তাহলে এটা বোঝা গেল যে এখানে কটা কোয়ান্টাম সেকশন লাগছে, ভূমিত্বকার কক্ষপথের ক্ষেত্রে দুটো। কারণ দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা মুহূর্তে, সরি এটা একটু ভুল লিখেছি, এখান থেকে এখান থেকে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে ইলেকট্রন যখন ঘুরছে তখন এর আর চেঞ্জ হচ্ছে, আবার ফাইও চেঞ্জ হচ্ছে। তাহলে এখান থেকে যখন এখানে চলে যাবো আর চেঞ্জ হচ্ছে, আবার ফাইটাও চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। তাহলে এবার এই যে বলছিলাম না যে এই যে আমাদের চারটে উপকক্ষপথ থাকছে, মানে যখন n ইকুয়ালস টু 4, মানে হলো উপকক্ষপথ সংখ্যা ডেফিনিশন হবে, অর্থাৎ n কক্ষপথে চারটে উপকক্ষপথ থাকছে, তার মধ্যে একটা হচ্ছে স্পেশাল কেস, হচ্ছে আমার বৃত্তাকার। সেটা একটু এবার বোঝার চেষ্টা করবো আমরা। এখানে এই a সমান হচ্ছে n স্কয়ার, a স্কয়ার এপসাইলন বাই m z স্কয়ার, সরি m পাই z স্কয়ার বা পাই z স্কয়ার। আর d হচ্ছে, অর্থাৎ অর্ধ পরাক্ষটা দেখো শুধুমাত্র n এর উপর ডিপেন্ড, আর অর্ধপক্ষটা n এবং k দুটোর উপরই ডিপেন্ড। a স্কয়ার এপসাইলন পাই m z স্কয়ার। এবার আমরা যদি দেখো এখানে এই দুটো ইকুয়েশন থেকে d বাই a করি, তাহলে কোনোভাবেই এটা, অর্থাৎ অর্ধপরাক্ষটা k এর উপর ডিপেন্ডেন্ট নয়, অ্যাজিমুথিয়াল কোয়ান্টামের উপর ডিপেন্ডেন্ট নয়। b কিন্তু
কে এর উপরেও ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এন এর উপরেও ডিপেন্ডেন্ট। এবার দেখ এখান থেকে যদি আমি বি বাই এ করি তাহলে কি হচ্ছে এন এ স্কয়ার এপসাইলন ভাগ পাই এম হোল স্কয়ার নিচে তাহলে ভাগ হচ্ছে এন স্কয়ার বাই এন স্কয়ার স্কয়ার এপসাইলন। তাহলে সব কিছু কেটে যাচ্ছে, এটা কেটে কেটে গেল, এন আছে এন স্কয়ার আছে, তাহলে বি বাই এ পাচ্ছি এ বাই এন। এই এনটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, সেটা স্কেল এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা এনআর রেডিয়াল কোয়ান্টাম নাম্বার তাদের সম্পর্ক আছে, সেটা হচ্ছে এন প্লাস জে প্লাস আর। মুখ্য কোয়ান্টাম সংখ্যা ইন্টিগ্রেশন ইনটু রেডিয়াল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমুথাল। এখান থেকে আরেকটা জিনিস আমি পাচ্ছি 1 মাইনাস এপসাইলন স্কয়ার। এর সঙ্গে যে উৎকেন্দ্রিকতা, এই যে উৎকেন্দ্রিকার কক্ষপথ তার উৎকেন্দ্রিকতা। এবারে কে, এই কে এর ভ্যালুটা উনি বললেন যে কে এর ভ্যালু কি হবে, কে এর ভ্যালু হবে 1 থেকে শুরু করে n অবধি। এখানে কে এর ভ্যালু 0 হতে পারে না, তারও ব্যাখ্যা দিলাম। দেখো কে এর ভ্যালু যদি 0 হয়, কে এর ভ্যালু 0 মানে কি, বি এর ভ্যালু 0, অর্থাৎ বি এর ভ্যালু 0 মানে বিটা ছোট হতে হতে এখানে 0 যদি চলে আসে তাহলে ইলেকট্রনটা দেখো, ইলেকট্রনটা এইভাবে মুভ করছেন, শুধু এগুলো গেছে, বি 0 হয়ে গেছে, তাহলে একটা ফল চলে আসছে, শুধু এই অর্ধ পরাক্ষটা হয়ে গেছে। ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে ঢুকছে, নিউক্লিয়াসের মধ্যে ঢুকলে পরমাণু তো ধ্বংস হয়ে গেল। সেই জন্য বি কখনোই 0 হবে না, কে কখনোই 0 হবে না। তাহলে কে এর ভ্যালু কোথা থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে। কে এর ভ্যালু হবে 1 থেকে শুরু করে 2 3 10, অর্থাৎ নির্দিষ্ট একটা এর জন্য কতগুলো কে থাকবে, n সংখ্যক। তাহলে এর ক্ষেত্রে যেহেতু n এর ভ্যালু 1, তাহলে কে এর ভ্যালু কি হবে 1। এর ক্ষেত্রে যেহেতু n এর ভ্যালু 2, কে এর ভ্যালু 1 এবং 2, 1 এটা 2 2 3 4। এই আমরা বললাম সমানগুলোর ক্ষেত্রে বিভিন্ন উপকক্ষগুলোর নাম। এবার এর মধ্যে দেখো যখনই কেটা এর সমান হয়ে যাচ্ছে, এগুলো তো কে ভ্যালু, এগুলো তো কি ভ্যালু, কে ভ্যালু ছোট করতে এবার এর মধ্যে যখন ধরো 4 এন তম কক্ষপথের কথা বলছি আমরা, যেখানে এন ভ্যালু 4, এর মধ্যে দেখো যখন এন ভ্যালু 4 তাহলে বি এ বাই এ কি কি হতে পারে, 1 এর 4 হতে পারে, 2 এর 4 হতে পারে, 3 এর 4 হতে পারে, 4 এর 4 হতে পারে। তাহলে এইটার ক্ষেত্রে বি বাই এর মান কি হয়ে গেল 1, তাই না? এটা কিন্তু 1 হয়ে গেল, বি আর এ সমান, তাহলে এটা একটা বৃত্তাকার কক্ষপথে পরিণত হবে। এবং যত কে এর ভ্যালু কমছে তত উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রিকতা বাড়ছে, এটা আমাকে বুঝতে হবে। তাহলে সেটা ছবি যদি আমি আঁকতে চাই, তাহলে দেখো এই একটা আমার বৃত্তাকার কক্ষপথ, এখানে নিউক্লিয়াস, তাহলে এটা তারপরে একটা বৃত্তাকার করতে হবে, তারপরে একটা ঠিক আছে শেষে। এখানে প্রত্যেকটার এন ভ্যালু 4, কে ভ্যালু তাহলে এন এর ভ্যালু প্রত্যেকটা 4, কে ভ্যালু ওটার ক্ষেত্রে কি 1, এন ভ্যালু 4, কে ভ্যালু 2, এন ভ্যালু 4, কে ভ্যালু 3, এটার ক্ষেত্রে এন ভ্যালু 4 and কে ভ্যালু is also equals to 4। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট একটা প্রিন্সিপাল কোয়ান্টাম শেলের আন্ডারে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সংখ্যা যত, ততগুলো কে থাকবে। এখানে n ভ্যালু 4, তাহলে কে কতগুলো থাকবে, কি কি 1 থেকে শুরু করে n পর্যন্ত, 1 2 3। এর মধ্যে উপবৃত্তাকার কক্ষপথ হবে বাকি তিনটে, একখানে বৃত্তাকার। এর ভ্যালু যত কমবে তত উপবৃত্তাকার কক্ষপথের কেন্দ্রিকতা বাড়বে, অর্থাৎ তত ফ্ল্যাট, তো বি এর মান কমবে তত ফ্ল্যাট হবে। আর n এর ভ্যালু তো 4 একই থাকছে, কে এর ভ্যালু যত বাড়বে তত উপবৃত্তাকার কক্ষপথের উৎকেন্দ্রিকতা কি হয়ে যাবে, কমে যাবে, অর্থাৎ তত বৃত্তাকারের দিকে চলে যাবে। এই ক্ষেত্রে এন এবং কে সমান হবে, আচ্ছা এ আর সমান হয়ে যাচ্ছে, এ আর সমান হলে বোঝা যাচ্ছে এটা বৃত্তাকার কক্ষপথ।
তো পরবর্তীকালে ওয়েভ মেকানিক্স বা তরঙ্গ বলবিদ্যা থেকে আমরা জানতে পেরেছি যে কে দিয়ে এই যে ক্যালকুলেশন সমস্ত কিছু মিলছে, কিছু ত্রুটি থেকে যাচ্ছে। তখন একটা নতুন কোয়ান্টাম সংখ্যা অবতরণ করলো, যেটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা দ্বিবংশীয় কোয়ান্টাম সংখ্যা বলছি। সেটা হচ্ছে n ইকুয়ালস টু k মাইনাস 1। তাহলে যখন k এর ভ্যালু 1 2 3 টু n ছিল, এর ভ্যালু কি হবে? যেহেতু 1 করে কমে যাচ্ছে, দেখো k থেকে 1 কমিয়ে দাও, তাহলে 1 থেকে 0, 2 থেকে 1 কমে গেলে 1, 3 থেকে 1 কমে গেলে এখন যেটা যেতে n মাইনাস 1 করবে। অর্থাৎ এখানে নাম্বার অফ l কিন্তু চেঞ্জ হলো না, এখানে যতগুলো k ছিল ততগুলো l থাকবে, শুধু l এর মানটা 1 ইউনিট করে কমে যাবে। তাহলে l দিয়ে যদি আমি বলি, প্রত্যেকটাকে যদি আমরা l দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো কি হবে। এর ক্ষেত্রে l ভ্যালু কি হবে 2, এটার ক্ষেত্রে l ভ্যালু 1, এটার ক্ষেত্রে l ভ্যালু 2, আর এটার ক্ষেত্রে l ভ্যালু 3। এইগুলোকেই, আচ্ছা এটা আমি একটু পরে আলোচনা করছি, যখন আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করবো, আলোচনা করছি। আবার এই প্রশ্নটা আমি আলোচনা করছি, ঠিক আছে? তো এই সমারফিল্ডের যে মডিফিকেশনটা হলো, সেখান থেকে আমরা বোরের যে ত্রুটি, এটা দেখো এক্সপ্লেন করতে পারবো। চলো এখান থেকে এটা ধরো n ইকুয়ালস টু 2 থেকে n ইকুয়ালস টু 3 তে ইলেকট্রন জাম্প করছে। এই দুটোই নেবেন, এখানে কটা জাম্প সম্ভব, কটা অ্যাবজর্পশন বা ডিসঅর্পশন সম্ভব, কটা রেডিয়েশন সম্ভব? একটাই, আর এটা অ্যালোগো থেকে নিচে, তাহলে এখানে একটাই রেখা পাচ্ছি আমরা। এটা বোরের মডেল থেকে পাচ্ছি, কিন্তু তাহলে এটা হচ্ছে সমারফিল্ড এসে কি হয়ে গেল, n ইকুয়ালস টু যখন দুটো ছিল, কি কি পেয়েছি? উপকক্ষপথ সংখ্যা দুটো, তাহলে আর এখানে কটা পাচ্ছি? তিনটে, তাই না? যদি আমরা এল দিয়ে বিবেচনা, কে দিয়ে বিবেচনা করলে কি কি পাচ্ছি? 1 আর 2। আর এখানে কি কি পাচ্ছি? 1 2 এবং 3। যদি এল দিয়ে বিবেচনা করি তাহলে কি কি পাচ্ছি? 0 and 1। এখানে কি পাচ্ছি? 0 1 2। তাই তো n ইকুয়ালস টু যখন 3, তাহলে 0 থেকে -1 পর্যন্ত, অর্থাৎ 0 টু 2 পর্যন্ত। তাহলে n ইকুয়ালস টু 2, তাহলে 0 টু 2 -1, অর্থাৎ 0 টু 1 পর্যন্ত। তাহলে এখানে কটা ট্রানজিশন সম্ভব? একটা, দুটো, তিনটে, মোট 6টা ট্রানজিশন সম্ভব পসিবল। এখানে একটা রেস্ট্রিকশন আছে, এটা হচ্ছে ডেল্টা এল প্লাস মাইনাস 1। তার মানে 6টা ট্রানজিশন, 6টাই কিন্তু অ্যালাউড ট্রানজিশন নয়, এর মধ্যে কিছু আছে অ্যালাউড, কিছু আছে ফরবিডেন। এই অ্যালাউড ট্রানজিশন গুলো এই রেস্ট্রিকশন দিয়ে উনি রিপ্রেজেন্ট করে লাগবে, কি সেটা ডেল্টা এল প্লাস মাইনাস। তাহলে এখানে এটা দেখো 0 টু 0, তাই সরি, প্রথমে আমরা এই তিনটে নিয়ে আলোচনা করি, 0 টু 0, হ্যাঁ। তাহলে এটা ডেল্টা এল ভ্যালু 0, তাহলে এটা এর মধ্যে পড়ছে। তারপরে কি 0 টু 1, তাহলে ডেল্টা এল ভ্যালু হচ্ছে 1 মাইনাস 0, অর্থাৎ 1 প্লাস 1। তারপরে 0 টু 2, তাহলে 2 মাইনাস 2, সরি 2 মাইনাস 0, তাহলে ডেল্টা এল ভ্যালু 2, তাহলে এটাও পাবো। এবার এটা দেখি 1 থেকে 0, তাহলে 0 মাইনাস 1, তাহলে মাইনাস, এটা হচ্ছে তারপর কি 1 থেকে 1, তাহলে এটা 1 মাইনাস 1, 0, তাহলে এটা পাবো। তারপরে 1 থেকে 2, আমরা 2 মাইনাস 1, তাহলে 1, তাহলে এটাও 2। তাহলে 6টার মধ্যে 3টে অ্যালার্ট ট্রানজিশন আছে। তাহলে যখন আমি বলে দেখছিলাম তখন একটাই লাইন ছিল, যখন সাউন্ড খুলে দেখছি কটা লাইন পাচ্ছি? 3টে। তাহলে এটা দিয়ে আমরা জিম্যান এফেক্ট এবং স্টার এফেক্ট ব্যাখ্যা করতে পারলাম, অর্থাৎ যে ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে এসে লাইন স্পেক্ট্রাম গুলো আরো সূক্ষ্মতর রেখায় বিশিষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে জিম্যান এফেক্ট, সেটা ব্যাখ্যা করা রেখা ছিল 3টা স্টার এফেক্টও ব্যাখ্যা করা গেল। ভেরি গুড। সামারফিল্ডের এই মডিফিকেশন থেকে খুব সুন্দর একটা বিষয় ব্যাখ্যা করে, সেটা হচ্ছে রোধের স্ট্রাকচার। এটা আপাতত মুছে দেওয়া, ইলেকট্রনের গতিপথের অপসরণ, যেটাকে প্রিসিশনাল মোশন বলা হয়, কেমন হয় সেটা? সমারফিল্ড কিন্তু নিজে ব্যাখ্যা করতে পারেননি, সেটার জন্য রিলেটিভিস্টিক এফেক্ট
সেটার হারবে নিচে। এবার রিলেটিভিস্টিক এফেক্ট সেটা কি? সেটা বলছে যে ভর, যে কোনো বস্তুর ভর তার বেগের উপর ডিপেন্ড করে। এই সমীকরণটি 1 মাইনাস ভি স্কয়ার বাই স্কয়ার। এবং যখন নিউক্লিয়াসের আন্ডার ইলেকট্রনটা এরকম উপবৃত্তের কক্ষপথে ঘুরছে, তখন ইলেকট্রনটা কখনো নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে, কখনো কাছে আসছে। রিলেটিভিস্টিক এফেক্ট বললো যখন নিউক্লিয়াস থেকে দূরে যাচ্ছে তখন তার বেগটা বেশি, যখন কাছে আসছে তখন তার বেগটা কম। তাহলে বেগটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই ভি চেঞ্জ হলে, ভি বাই স্কয়ার বাই সি স্কয়ার চেঞ্জ হবে, তাহলে ওয়ান আর সি পোর্শনটা চেঞ্জ হবে, তাহলে পুরো যেটা ডিনোমিনেটরে আছে সেটা চেঞ্জ হবে, অর্থাৎ এমএল মান চেঞ্জ হবে। অর্থাৎ যে ইলেকট্রনটা এখান থেকে ঘুরছে তখন এখানে তার যা ভর, এখানে তার ভর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইলেকট্রনটা ঘোরার দরুন আমরা দেখেছিলাম যে তার মধ্যে একটা ব্যালেন্স কাজ করছিল, বাইরে একটা কেন্দ্র ছিল, ভেতরে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন করছিল, এই দুটোর মধ্যে একটা সাম্য ছিল, ইকুইলিব্রিয়াম ছিল। এখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বেগ চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ভর চেঞ্জ হচ্ছে, সেই সাম্যটা কিন্তু মেনটেন হচ্ছে। কি হচ্ছে না? সাম্যটা ঠিক থাকছে না, সাম্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা যখন ঘুরছে তখন তার বেগটাও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। কি সুন্দর একটা গোলাকার মতো একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে হচ্ছে রোধের স্ট্রাকচার। তাই যে চেঞ্জ হচ্ছে সেটাকে বলেছে প্রিসিশনাল বা অপসরণ। প্রিসিশনাল বা অপসরণ। এবং এর দরুন যে এই যে মডেলটা তৈরি হলো হচ্ছে রোজেস। তাহলে আমরা মোটামুটি সমাপ্ত লেখা শেষ করছি। নেক্সট আমরা শুরু করবো এবার যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা যে নিউক্লিয়াসের মধ্যে ঘুরছে সেটাকে পুরোপুরি ডেসক্রাইব করার জন্য আমাদের চারটে কোয়ান্টাম সংখ্যা এসে, সেই চারটে কোয়ান্টাম কি কি, তাদের গুরুত্ব, এগুলো আমরা আলোচনা